তাহলে আমরা যেটা গতদিন ডিসকাস করেছি সেটা ছিল কি, আমরা যে কোনো মেম্বারের উপরে টর্শনাল লোড থাকলে কিভাবে আমরা সেটা হিসাব করব, এই চ্যাপ্টারে আমরা সেটা দেখার চেষ্টা করব। এবং আমরা অন টপ অফ দ্যাট যেটা বলেছিলাম, টর্শন আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের খুব কম সময় কাজে আসে। সে কাজে যেটা আসে মেজরিটি সেটা হচ্ছে মেকানিক্যালের স্টুডেন্টদের, বাট আমাদের যেটা কাজে আসে সেটা হলো তোমার যখন আমরা স্ট্রাকচার ডিজাইন করি তখন সেটার মধ্যে বিম কলাম যেগুলো থাকে সেগুলোতে মাঝে মাঝে টর্শনাল লোড চলে আসে, সেটা টেক কেয়ার করার জন্য আমাদের টর্শনাল অ্যানালাইসিসটা দরকার। এবং আমরা যেটা আরো বলেছিলাম সেটা হলো যে তোমার সার্কুলার ক্রস সেকশন, যেটা নর্মালি আমরা ইউজ করি না, খুব কম জায়গাতে সার্কুলার কলাম ইউজ করা হয়, কিন্তু সার্কুলার বিম বলে কোনো কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে? তো সার্কুলার ক্রস সেকশনের জন্য থিওরি ডিরাইভ করা সহজ, আমরা সার্কুলার ক্রস সেকশনের থিওরিটা ডিরাইভ করব। এবং আমাদের মোস্টলি যেটা ইউজ হয় রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, সেগুলো আমরা হায়ার যেসব কোর্স আছে ইলাস্টিসিটি, সেখান থেকে যেসব ডিরাইভ করা ইকুয়েশন আছে সেগুলো সিম্পলিফাইড ভার্সনটা দেখব। এটা ছিল আমাদের মূল কথা। এবং আমরা যেটা করেছিলাম সেটা হলো যে বলেছিলাম যে টর্কের ডেফিনেশন কি সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। যদি এটা একটা বিম হয়, আমরা যেটা বলি যে এটা হচ্ছে তার লংগিটিউডাল অ্যাক্সিস, আর এগুলো হচ্ছে তার ক্রস সেকশনের অ্যাক্সিস যেগুলো, বা প্যারালাল টু দ্য ক্রস সেকশন যেটা। তাহলে এই মোমেন্ট যেটা, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি বেন্ডিং মোমেন্ট এই ক্রস সেকশনের উপরে। এই মোমেন্ট যেটা, সেটাকেও বলি বেন্ডিং মোমেন্ট, কারণ এগুলা সেকশনকে বেন্ড করার চেষ্টা করে। এটার এই যে দুইটা মোমেন্ট দেখালাম সেটার কারণে সেকশন হয় এইভাবে বেন্ড করবে, অথবা সেকশন এই এটা হলো তোমার ওয়াই অ্যাক্সিসের দিকে দেখালাম, ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউটে দেখালাম যে এইরকম ডিফরমেশন, অথবা সেকশনটা এইভাবে বেন্ড করবে যেখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। বাট অ্যাগেইন তোমার এই ধরনের একটা মোমেন্টও আসতে পারে, এই যে এইটা যেটা দেখানো আছে সেটা কি করে, সেকশনকে রোটেট করানোর চেষ্টা করে, ক্রস সেকশনকে রোটেট করা দেয়, ঠিক আছে? সেটাকে টুইস্ট করে, সেটাকে আমরা টর্শন বলি। সেটাই আমরা এতক্ষণ আলাপ করেছিলাম আর কি। তাহলে সেটার জন্য আমরা দেখছিলাম যে কি করা যায়। এখানে আমরা যেটা একটা ক্রস সেকশন নিয়েছি, সার্কুলার অ্যানালাইসিস করব কিভাবে, শুরুতে আমাদের কিছু অ্যাজাম্পশনস লাগে। অ্যাজাম্পশনস কি ছিল? অ্যাজাম্পশনস ছিল যে তোমার যদি একটা সেকশন থাকে, তোমার সেটার উপরে যদি আমি টর্ক অ্যাপ্লাই করি, মনে করো আমাদের এই সেকশনটা আছে, এই সেকশনের উপরে যদি টর্ক অ্যাপ্লাই করি, তাহলে যেটা আমরা বলবো সেটা হলো তোমার প্লেন সেকশন যেটা ছিল অরিজিনালি, সেটা উইল রিমেইন প্লেন, ঠিক আছে? প্লেন সেকশন রিমেইনস প্লেন আফটার অ্যাপ্লিকেশন অফ টর্ক। সো এখানে একটা ছিল কি, আমার একটা গোল সেকশন ছিল এবং সেটা সবসময় গোলই থাকবে। তাহলে এই গোল সেকশনটার উপরে যখন আমি সার্কুলার সেকশনটার উপরে একটা টর্ক অ্যাপ্লাই করেছি এরকম, তখন কি হবে, আমরা টর্কটাকে কোন দিকে দেখাবো বলেছিলাম যে স্ক্রু হেডটা যেদিকে মুভ করে। তাহলে এই বরাবর একটা স্ক্রু রেখা রাখো, যদি স্ক্রু হেডটা কিন্তু এইদিকে মুভ করে, সেই জন্য আমরা দেখিয়েছিলাম যে এইরকম ডাবল অ্যারো দেখে। এখন প্লেন সেকশন যদি রিমেইন প্লেন হয় এবং সে যদি ডিফর্ম করে, কি হবে, এই পয়েন্টটা এখানে চলে আসবে, সেটা আমরা বলেছিলাম। এবং সেখান থেকে আমরা বলেছিলাম কি, অরিজিনালি একটা প্লেন যেটা এরকম ছিল সেটা ডিফর্ম করে এই নতুন প্লেনে চলে আসবে। এবং আমরা যদি ডিফারেন্ট কালার দিয়ে দেখি, আগের উপরের সবুজ প্লেনটা এরকম একটা প্লেনে পরিণত হবে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস তার নিজের জায়গাতেই আছে। তাহলে এটার থেকে আমরা বলেছিলাম কি, আসলে তোমার এই ডিস্টেন্স গুলা সেন্টার থেকে লিনিয়ারলি ভ্যারি করে। সেখান থেকে আমরা বলছিলাম এই ডিস্টেন্স ডিভাইড বাই তোমার এই যে এই ডিস্টেন্স আর কি, সেটা অলওয়েজই সেন্টার থেকে এই রেশিওটা লিনিয়ারলি ভ্যারি করে, বা এই অ্যাঙ্গেলটা আসলে লিনিয়ারলি ভ্যারি করে। সেখান থেকে আমরা বলেছিলাম যে কি, তোমার তোমার স্ট্রেন গুলা লিনিয়ারলি ভ্যারি করে। ওয়াই স্ট্রেন গুলা লিনিয়ারলি ভ্যারি করে, আমরা গতকাল শিয়ার স্ট্রেনের ডেফিনেশনে কি বলেছিলাম, দেখো এই একটা প্লেন যদি আমরা দেখি যেটা ক্রস সেকশনের বরাবর আছে, এই একটা প্লেন, আর আরেকটা প্লেন আমরা যদি দেখি যেটা হচ্ছে তোমার এই যে এই 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 এবং সরি এই, ঠিক আছে? তাহলে এই দুইটা প্লেনের মাঝে কত অ্যাঙ্গেল ছিল খেয়াল করে দেখো। এই দুইটা প্লেনের মাঝে অরিজিনাল অ্যাঙ্গেল ছিল এখানে 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। এবং আমরা বলেছিলাম কি, শিয়ার স্ট্রেনের ডেফিনেশন কি, শিয়ার স্ট্রেনের ডেফিনেশন হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল চেঞ্জ হয় সেটাকে আমরা শিয়ার স্ট্রেন বলি। তাহলে এটা ছিল অরিজিনালি 90 ডিগ্রি, এখন অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে এখানে এইটা, বা এইদিকে যদি দেখি ইন বিটুইন কোথাও দেখি যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় আর কি, সেটা। সো সেই অ্যাঙ্গেল চেঞ্জ গুলো আমরা দেখলাম কি লিনিয়ারলি সেন্টার থেকে ভ্যারি করে। তাহলে এটা ছিল আমাদের একটা জিনিস। এর বাইরে আমরা বলেছিলাম কি, দেখো আমরা বলেছিলাম যে
এই যে প্রথম কথা হলো প্লেন সেকশন রিমেইন প্লেন, তারপরে সেটার থেকে আসলো যে শিয়ার স্ট্রেন লিনিয়ারলি ভ্যারি করে। এর বাইরে আমরা বলেছিলাম কি যে যেহেতু এটা ইলাস্টিক ম্যাটেরিয়াল, কাজেই আমার জেনারেলাইজড হুকস ল অ্যাপ্লিকেবল, যার ফলে আমরা বলতে পারি কি জেনারেলাইজড হুকস ল অনুযায়ী আমরা বলতে পারি যে তোমার জেনারেলাইজড হুক ল অনুযায়ী বলা যায় যে তোমার যেটা আর কি টাও স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু কি স্ট্রেন, ঠিক আছে? এটা আছে না আমাদের ফার্স্ট টার্মে একদম শুরুতে আমরা স্ট্রেস স্ট্রেন রিলেশন যেখানে দেখেছিলাম, সেখান থেকে আমরা বলতে পারি টাও ইজ ইকুয়াল টু জি গামা, ঠিক আছে? তাহলে এটা আমরা ইউজ করতে পারবো আর কি। সেটাই ইউজ করেই গতকাল আমরা যেটা করেছিলাম, ইভেনচুয়ালি আমরা দেখিয়েছিলাম যে এখানে যেহেতু লিনিয়ারলি ভ্যারি করে, এটা যদি একটা সার্কুলার ক্রস সেকশন হয়, লিনিয়ারলি ভ্যারি করলে তোমার সেন্টার হচ্ছে এখানে, এখান থেকে তোমার আউটার একদম আউটমোস্ট পয়েন্টে যদি শিয়ার স্ট্রেস এটা হয়, তাহলে লিনিয়ারলি ভ্যারি করলে এই হচ্ছে তার ভ্যারিয়েশন, স্ট্রেসের ভ্যারিয়েশন, ঠিক আছে? তাহলে যে কোনো ডিস্টেন্স রোতে আমরা বলেছিলাম কি যে কোনো ডিস্টেন্স রোতে কি হবে, সেন্টারের থেকে যদি পেরিমিটারের ডিস্টেন্স বা যদি তার রেডিয়াস সি হয়, আমরা বলতে পারবো এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল কম্পেয়ার করে টাও ম্যাক্স, বাইরে হচ্ছে তোমার টাও ম্যাক্স বাই সি ইজ ইকুয়াল টু টাও বাই রো। তাহলে যে কোনো জায়গায় আমরা টাও ইজ ইকুয়াল টু বলতে পারছিলাম কি টাও ম্যাক্স ইন্টু রো বাই সি, এটা আমরা বলতে পারছিলাম, তাই না গতদিন? এটা যেহেতু আমরা বলতে পারছিলাম, এরপরে আমরা বলছিলাম যে ফাইন, যে কোনো জায়গায় টাও যেহেতু আমার জানাই আছে, কাজেই যে কোনো জায়গায় এই জায়গায় ফোর্সটা আমরা বের করতে পারি। কিভাবে করেছিলাম? আমরা যেটা করেছিলাম সেটা হলো তোমার আমরা যেটা ইউজ করেছিলাম সেটা হলো তোমার এটাতে গিয়েছিলাম যে একটা পয়েন্টের স্ট্রেস কে তার সেই পয়েন্টের এরিয়া দিয়ে গুণ করলাম, ফোর্সটা বাইর হলো, সেন্টার থেকে যে ডিস্টেন্স রো একটু আগে আমরা দেখলাম সেটা দিয়ে গুণ করলাম, সেটা দিয়ে আমরা নিয়ে আসলাম যে আসলে টর্কের ভ্যালুটা কত, একটা পয়েন্ট পুরো এরিয়ার উপরে যোগ করে আমরা বললাম যে ফাইন, তাহলে টোটাল টর্ক বা রেজিস্টিং টর্ক যেটা সেটা এটা আসবে, ঠিক আছে? সো এইভাবে আমরা টর্কটার ভ্যালু রিলেট করার পরে আলটিমেটলি এই ইকুয়েশনটাতে অ্যারাইভ করে আমরা কি পেয়েছিলাম দেখো, টাও ম্যাক্স বাই সি এটা ছিল আইপি, তার মানে আমরা লিখতে পারছিলাম কি তোমার যেটা লেখা গেছিল সেটা হচ্ছে তোমার আসে কি টাও ম্যাক্স বাই সি ইন্টু আইপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারছিলাম টি, বা টাও ম্যাক্স ইজ ইকুয়াল টু এখান থেকে লেখা গেছিল কি টি ইন্টু সি বাই রো, ঠিক আছে? তাহলে এইটা আমরা পেয়ে গেছিলাম। এট দ্য সেম টাইম এই টিসি ওভার রো এটার থেকে আমরা যে কোনো জায়গায় এই ইকুয়েশনটা যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আসলে যে কোনো জায়গায় টাও ইজ ইকুয়াল টু কি টাও ম্যাক্স টিসি ওভার রো টিসি বাই রো এটা ইন্টু রো বাই সি, তাই না? দাঁড়াও, ইকুয়েশন একটু ভুল হয়েছে কিছু এই জায়গায়, সেকেন্ডটাতে এটা ঠিক নেই। তাহলে এখান থেকে আমরা টাও ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার রো করছি, এবং সেখান থেকে যে কোনো জায়গায় টাও ম্যাক্স এর ভ্যালুটা যখন ক্যালকুলেট করা থাকে তখন সেখান থেকে আমরা এই রেশিও দিয়ে টাও ক্যালকুলেট করতে পারছি, ঠিক আছে? তাহলে এইটুক যখন আমাদের হয়ে গেছে, আমরা এরপরে কি করছিলাম, এরপরে আমরা যেটা করছিলাম সেটা হলো আমরা যেটা করছিলাম সেটা হলো যে সেটার থেকে একটা অঙ্কের সলিউশন দেখেছিলাম আর কি, ঠিক আছে? তো অঙ্ক আমরা একটা সলভ করেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল তোমার একটা শ্যাফট দেওয়া ছিল এবং বলা হয়েছিল কি তার মধ্যে এই ম্যাক্সিমাম টর্ক কত ডেভেলপ করবে, সেই শ্যাফটটা কি আমরা প্রথমেই দেখে আসছিলাম। পুরো রিভিউ বলে আমি এখানে খুব দ্রুত যাচ্ছি আর কি। এই শ্যাফটটা আমরা দেখে আসছিলাম যে এই শ্যাফটের এই পার্টিকুলার এক্সাম্পল ওয়ানে এই জায়গায় বের করছিলাম, কিন্তু এখন পুরো শ্যাফট নিয়ে ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে বলা হয়েছে। কাজে আমরা দেখে নিব যে এই শ্যাফটের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কত টর্ক। তাহলে এখানে যেরকম আমরা পাই কত 20, আর এখানে আমরা পাই কত, এইদিকে যদি কাটি 30, তাহলে ম্যাক্সিমাম টর্কের ভ্যালু আসলে 30, ঠিক আছে? তাহলে এবং ডায়ামিটার যেহেতু সেম, একটা ক্যালকুলেট করলে হবে। আমরা যেটা করেছিলাম এরপরে সেটা হলো যে এই ডায়ামিটারের জন্য 10 mm ডায়ামিটারের জন্য এবং তোমার 30 টর্কের ভ্যালুর জন্য স্ট্রেস ভ্যালুটা কত হয় সেটা আমরা বের করেছিলাম এই অঙ্কে, ঠিক আছে? এবং সেটা 153 আসছিল। এরপরে আমি যেটা বলছিলাম যে ফাইন, এটা যদি সলিড সেকশন না হয়ে হলো সেকশন হয় সেই ক্ষেত্রেও একই ফর্মুলা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? একই ফর্মুলা যেহেতু অ্যাপ্লিকেবল, তার মানে
আই এর ভ্যালুটা, আইপি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে প্রপারলি। আইপি এর ভ্যালুটা যদি আমরা প্রপারলি ক্যালকুলেট করতে পারি তাহলে উই আর থ্রু। সো এটা যদি হলো টিউব হয়ে থাকে তাহলে কি হবে, সলিড পুরা জিনিসটা মাইনাস ভিতরের জিনিসটা, তাহলে আইপি বাইরেরটা মাইনাস আইপি যেই জায়গাটা নাই সেটা করে বিয়োগ করে দিলেই আমার নেট আইপি পাওয়া যায়। সো এখানে আরেকটা এক্সাম্পল ছিল, এক্সাম্পল 3 যেটা, সেটাতে কি ছিল দেখো, তোমার তোমার ছিল যে তোমার ছিল কি, তোমার 40 নিউটন মিটার একটা টর্ক অ্যাপ্লাই করা ছিল, যার 20 মিলিমিটার আউটার এবং 16 মিলিমিটার ইনার ডায়ামিটার ছিল। তাহলে আমরা আইপি বের করতে পারি π/2 ইন্টু c⁴ ফর্মুলা থেকে। তাহলে বাইরেরটার জন্য কত হবে, যেটা সলিড ধরে নেই যদি সি এর জায়গায় 20 ইউজ করবো, আর যেটা নাই সেটার জন্য 16 ইউজ করবো সি এর জায়গায়। তাহলে একটার থেকে আরেকটা বিয়োগ করে দাও, আমার আইপি বের হয়ে গেল। তোমার টর্কের ভ্যালু যাওয়া না আছে 40 নিউটন মিটার, তাহলে টিসি ওভার আইপি, তাহলে টিসি 40 নিউটন মিটার। আর খেয়াল করো যে আমরা এগুলা ইউনিট গুলা এগুলার আছে আবার মিলিমিটার, তাহলে ইউনিট কনসিস্টেন্ট করার জন্য আইদার তুমি সব মিটারে যাবা অথবা সব মিলিমিটারে যাবা, হোয়াট এভার ইউ লাইক। এখন আইপি আমরা ক্যালকুলেট করছি কিসে, মিলিমিটারে, ফাইন। তাহলে টর্কটারে আমরা নিউটন মিলিমিটারে নিয়ে যাই, তাহলে 40 ইন্টু 10⁻³ নিউটন মিলিমিটার। তারপরে কি আছে তোমার সি, সি হবে কত, ডায়ামিটার যদি ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে আমাদের যেহেতু জানা আছে এটা লিনিয়ারলি ভ্যারি করে, কাজে আমরা বুঝতে পারতেছি ম্যাক্সিমাম স্ট্রেসটা এই পয়েন্টটা হবে। তাহলে এটার জন্য সি কত হবে, আউটার ডায়ামিটার বাই 2। ঠিক আছে, তাহলে সেটা নিয়ে নাও তুমি। সেটা নিয়ে নিলে তোমার সি এর ভ্যালু বসাও 10, আর আইপি তো এইমাত্র ক্যালকুলেট করলা, তাহলে এটা আসে এখানে। আর মিনিমাম স্ট্রেস কোথায় হবে দেখো, তোমার সলিড সেকশন হলে মিনিমাম স্ট্রেসটা কোথায় হতো, যেখানে সেন্টার সেখানে, কিন্তু এটা তো সলিড সেকশন না, এটা একটা টিউবুলার সেকশন। কাজেই যেখানে সেকশন এক্সিস্ট করে, ক্রস সেকশন বা ম্যাটেরিয়াল এক্সিস্ট করে, স্ট্রেসটা তো সেখানেই হইতে পারবে। তাহলে আমরা বুঝতেই পারতেছি ভ্যারিয়েশন যেহেতু এইরকম, মিনিমাম স্ট্রেসটা আসবে এখানে। তাহলে আমরা ইনার ডায়ামিটার যা ছিল তার অর্ধেক যদি সি এর জায়গায় বসাই, তাহলে আসলে আমরা মিনিমামটা পেয়ে যাবো। তাহলে ইনার ডায়ামিটার কত ছিল দেখো, ইনার ডায়ামিটার ছিল তোমার 16 mm। তাহলে 16 mm যদি বসায় দাও টিসি ওভার রো ফর্মুলার মধ্যে, টিসি ওভার আইপির মধ্যে, তাহলে টি 16/8 আর আইপি তো আইপি, তাহলে এটা হলো এত। ঠিক আছে, তাহলে আমরা দুইটা স্ট্রেসই ক্যালকুলেট করতে পারলাম, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেস কত হবে। এইটা ছিল আমাদের আসলে গতদিন যে ফর্মুলাটা ডিরাইভ করেছি, টাও ইজ ইকুয়াল টু তোমার টাও ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি, সেই ফর্মুলা ইউজ করা। অথবা তুমি যদি সেই ফর্মুলা বাদেও বলো যে ইন বিটুইন কোথাও কিভাবে পাবো, আমি যেটা বললাম সেটা হলো, এটা যদি তোমার হরাইজন্টাল লাইনটা ধরো, এটা যদি ভ্যারিয়েশনটা ধরো, ভ্যারিয়েশনটা হচ্ছে এরকম লিনিয়ার, তাহলে এখানে যদি তোমার টাও ম্যাক্স হয় ইন বিটুইন যে কোনো পয়েন্টে তুমি যদি সলিড সেকশনের জন্য বাইর করতে চাও, তাহলে এইটা ডিভাইড বাই তোমার রেডিয়াস সমান সমান যে পয়েন্টটাতে স্ট্রেস বের করতে চাও সেই আননোন স্ট্রেস ডিভাইড বাই এই ডিস্টেন্স। তাহলে এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আসলে কি আসে। ঠিক আছে, সো এইটা আমাদের হয়ে গেল, এটা নিয়ে আর খুব একটা কিছু বলার নাই। তাহলে এটা যেহেতু গেল, এখন আমরা যেটা দেখতে পারি, পিছনে একটু যাই আবার স্লাইডে, পিছনের স্লাইডে যেটা আছে দেখো, যে ব্রিটল ম্যাটেরিয়াল সাবজেক্ট টু টর্ক হলে কি হবে। ব্রিটল ম্যাটেরিয়াল সাবজেক্ট টু টর্ক হলে দেখো যে ছবিটা একটু বোঝার চেষ্টা করো, টর্শনের ফলে স্ট্রেস যেটা আসতেছে সেটা কোথায় আসতেছে, এই সারফেসের বরাবর আসতেছে, এইটা টর্শনের ফলে তাহলে এই স্ট্রেসটা আমার আসতেছে ক্রস সেকশনের উপরে, একটু আগে আমরা যেগুলা বের করলাম। কিন্তু আমরা দেখে আসছি কি ম্যাচিং শিয়ার স্ট্রেস থেকে, যে কোনো একটা পয়েন্টকে যদি আমরা একটা রেক্টেঙ্গুলার এলিমেন্ট দিয়ে, যেখানে তার আর্মগুলার ডিস্টেন্স 0, লেন্থ গুলা 0, সেটা দিয়ে এক্সপ্রেস করি, তাহলে আমরা এর আগে দেখে আসছিলাম কি টাও xy ইজ ইকুয়াল টু টাও yxy, এটা আমাদের জানা আছে। এবং আমরা বলছিলাম কি অ্যারো হেড গুলা একদিকে থাকে এবং অ্যারো টেইল গুলা আরেক দিকে থাকে, এটা আমাদের জানা আছে। তাহলে সেটার থেকে আমাদের ম্যাচিং শিয়ার স্ট্রেসের কনসেপ্ট থেকে আমরা যদি একটা এলিমেন্ট আঁকি, সেটার চেহারা দেখতে এরকম হবে। ঠিক আছে, সেটার চেহারা যদি দেখতে এরকম হয়, তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য টর্শন, মেম্বারের মধ্যে যে স্ট্রেস ডেভেলপ করবে অ্যাট এনি পয়েন্ট, সেটা এই ধরনের একটা স্ট্রেস, এবং যেখানে পিওর শিয়ার কেস, অনলি শিয়ার আছে। বাট অ্যাগেইন দেখো এই দুইটার রেজাল্টেন্ট কি, এই দুইটার রেজাল্টেন্ট হলো এটা, এবং এই দুইটার রেজাল্টেন্ট হলো এটা। ইন আদার ওয়ার্ডস, এই দুইটা বাইরের দিকে তোমার টান দিবে, অথবা এই দিক থেকে তুমি একটা চাপ খাবা,
এবং এই দিক থেকে একটা চাপ খাওয়া, দ্যাট ইজ দ্য ইফেক্ট। তাহলে ইকুইভ্যালেন্ট এখন আমরা দেখবো না এখনো যে স্ট্রেস ট্রান্সফরমেশনটা কি করে। এটা তোমাদের সেকেন্ড টার্মে 213-তে মনে হয় স্ট্রেস ট্রান্সফরমেশনটা আছে। তাহলে আমরা পরবর্তীতে যেটা কোনো এক সময় দেখবো সেটা হলো যে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার দিস ওয়ান, ঠিক আছে। এবং এই ধরনের ঘটনাতে যেটা ঘটে, এইভাবে যখন দুইটা সাইড থেকে টান দেওয়া হয় তখন সেটা আসলে এই বরাবর স্প্লিট করে যায়, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো আর কি। তাহলে দেখো টর্শন দিলে, তুমি যদি ল্যাবে কোনো স্যাম্পলের উপরে টর্শন দাও, বা ইভেন ল্যাবে দেওয়ার দরকার নেই, তুমি যেটা করতে পারো, এখন পাবা কিনা জানি না, ক্লাসের ভবিষ্যতে যেদিন আসবা যদি একটা চক জোগাড় করতে পারো, একটা চক্রে 2 হাতের মধ্যে নিয়ে টর্ক অ্যাপ্লাই করে দেখো কি ঘটে। দেখবা যে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ফেল করে যায় এবং ফেলিউর সারফেস গুলা দেখতে এরকম হয়। তো এটা জাস্ট আমাদের পিছনে স্লাইডে ছিল বলে আমরা এটা কভার করলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে এখানে আর কি কি করতে পারি। আর কি কি করতে পারি সেটা হলো যে যদিও আমাদের জিনিস না তাও আমরা দেখে যাই যে আসলে ইঞ্জিনের হর্স পাওয়ারের সাথে আমরা সামহাউ কোনোভাবে তোমার শ্যাফটের স্ট্রেসটাকে লিঙ্ক করতে পারি কিনা, ঠিক আছে। তাহলে বেসিক ডেফিনেশন যেগুলো আমরা ম্যাট্রিক অর ইন্টারমিডিয়েটে পড়ে আসছি সেগুলো আবার লাগবে আর কি কাজে। যে তোমার 1 হর্স পাওয়ারের ডেফিনেশন কি ছিল সেটা মনে করতে হবে। 1 হর্স পাওয়ার ছিল আমাদের এটা, তাই না, যে 745 নিউটন মিটার পার সেকেন্ড ওয়ার্ক ডান, যেটা সেটা ছিল 1 হর্স পাওয়ার, ঠিক আছে। তাহলে এখন 1 হর্স পাওয়ার কাজ যে ডেফিনেশন ছিল এটা। এখন দেখো তোমার একটা মেশিন যদি থাকে যে একটা শ্যাফটের সাথে দাঁড়াও, মেশিনটার শ্যাফট আমরা একটু দেখে আসি। যে আমাদের শুরুতে যেই জিনিসটা আমরা দেখতেছিলাম যে এই কেসটা, এটা একটা তোমার শ্যাফট, তার মধ্যে এখানে একটা গিয়ার লাগানো, এখানে একটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার আছে। সামহাও মনে করো এটার সাথে একটা মোটর অ্যাটাচ করা আছে, সেই মোটরটা এটাকে ঘুরায়, এই গিয়ারটাকে ঘুরায় 30 নিউটন মিটার টর্ক দিয়ে আর কি সেই ক্ষেত্রে, এবং সেই গিয়ারটা এই শ্যাফটটাকে ঘুরায়, ঠিক আছে। ব্যাপারটা এই ধরনের কিছু একটা আপাতত ধরো আর কি, ঠিক আছে। তাহলে মনে করো এরকম কোনো একটা কেস আছে যেখানে একটা ইঞ্জিনের সাথে একটা তোমার গিয়ার লাগানো আছে, সেই গিয়ার শ্যাফটের সাথে লাগানো আছে। এখন এটার ফলে যেটা ঘটতেছে মনে করো সেটা তোমার যদি হয় ফ্রিকোয়েন্সি এফ, রোটেটিং ফ্রিকোয়েন্সি, তাই সেটা কি মিন করবে, তোমার ফ্রিকোয়েন্সি এফ হওয়ার মানে কি, তোমার এটা দুইভাবে এক্সপ্রেস হতে পারে 2 ইউনিট। একটা হলো প্রতি সেকেন্ডে এফ বার ঘুরে, না প্রতি মিনিটে ঘুরে, তুমি সংখ্যাটা কিভাবে বলতেছো। আপাতত যদি তুমি ধরো যে প্রতি সেকেন্ডে সে এফ বার ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে এফ বার ঘুরলে, একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরা হয় খেয়াল করো। এটা একটু তোমার একটু আঁকতে হবে, বা তুমি খাতা নিয়ে আঁকলে জিনিসটা বুঝতে পারবা যে একবার ঘুরার মানে কি। এটা যদি একটা সার্কেল হয়, এটা সার্কুলার শ্যাফট হয়, এখানে যদি একটা পয়েন্ট থাকে, একবার যদি সে ঘুরে আসে তাহলে সেন্টারের অ্যাবাউটে সে কত ডিগ্রি ঘুরে, 2 পাই রেডিয়ান ঘুরলো না, 360 ডিগ্রি ঘুরে আসলো। তো এই শ্যাফটটা একটা রোটেশন দিল, এইভাবে ঘুরে ফুল একটা রোটেশন কমপ্লিট করেছে। তাইলে কত, 360 ডিগ্রি ঘুরে আসলো না এই পয়েন্টটা। 360 যদি ঘুরে আসে সেটা আমরা বলি কি 2 পাই রেডিয়ান, তাই না। তাইলে প্রতি সেকেন্ডে যদি সে এফ বার ঘুরে, তাহলে প্রতি সেকেন্ডে সে 2 পাই এফ রেডিয়ান পার সেকেন্ড, এইটাই হলো তার ঘুরার পরিমাণ, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি এফ হার্টস হয় তাহলে সে প্রতি সেকেন্ডে 2 পাই এফ রেডিয়ান শ্যাফটটা ঘুরবে, এটা আমরা বুঝে নিলাম। এখন আমাদের জানা আছে কি, তার মানে একটা পয়েন্ট যেটা শ্যাফটের গায়ে আছে, তার ডিস্টেন্স ট্রাভেল কত হলো 2 পাই এফ। এখন আমাদের জানা আছে কাজের পরিমাণ কত, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি। তাইলে ওয়ার্ক ডান কত হবে, এটা হলো কতটুক সে ঘুরে আসলো বা কতটা ডিসপ্লেসমেন্ট হলো, তার উপরে যদি আমি টি টর্ক অ্যাপ্লাই করি, তাহলে টি টর্ক যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়ার্ক ডান কত হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই দুইটাকে আমার গুণ করতে হবে, তাহলে ওয়ার্ক ডান হবে কত, 2 পাই এফ টি, ঠিক আছে। এখন আমাদের যেই মেশিনটা শ্যাফটটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম, যে শ্যাফটটাকে এফ হার্টসে ঘুরানো হচ্ছে, তাহলে যেই মেশিনটা ঘুরাইছে তার হর্স পাওয়ার যদি এইচপি হয়, তাহলে সে প্রতি সেকেন্ডে কতটা কাজ করে, যদি আমরা এই ইউনিটে দেখি
এফ হর্স পাওয়ার হলে এইচপি হর্স পাওয়ার হলে, এইচপি ধরি আমরা বইতে যেহেতু এইচপি আছে, এইচপি হর্স পাওয়ার হলে তাইলে তাহলে প্রতি সেকেন্ডে সে কাজ করে কত, এইচপি ইন্টু 745 নিউটন মিটার প্রতি সেকেন্ডে। তাইলে দেখো একবার আমরা কাজের পরিমাণ এক্সপ্রেস করলাম 2πf নিউটন মিটার, আবার আমরা এটাকে বললাম যে আসলে মেশিনের হর্স পাওয়ার এইচপি হলে সে প্রতি সেকেন্ডে এইচপি ইন্টু 745.7 কাজ করে। তাহলে দুইটা তো একই কথা, তাহলে দুইটাকে আমরা যদি ইকুয়াল করে দিই আমরা বলতে পারবো কি এইচপি ইন্টু 745.7 সমান 2πf ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু এটা এত নিউটন মিটার। ঠিক আছে, তার মানে একটা মেশিনের যদি হর্স পাওয়ার জানা থাকে, একটা মেশিনের যদি হর্স পাওয়ার জানা থাকে, আমি যদি বলি আমাকে এই শ্যাফটটাকে আমি সেটা দিয়ে ঘুরাইতে চাই এত সাইকেল পার সেকেন্ড, তাহলে আমি বলতে পারবো যে এটা কত টর্ক অ্যাপ্লাই করতেছে। ইন আদার ওয়ার্ডস আমার যদি টর্ক জানা থাকে, রোটেটিং ফ্রিকোয়েন্সি জানা থাকে, প্রতি সেকেন্ডে শ্যাফটটা কত রোটেশন ঘুরে এটা যদি জানা থাকে, আমি দিতে পারবো যে মেশিনের হর্স পাওয়ারটা কত। তার মানে এখানে তিনটা সংখ্যা আছে, যে কোনো দুইটা সংখ্যা জানা থাকলেই আমি থার্ডটা বের করতে পারবো। মূল প্রিন্সিপাল কি অ্যাপ্লাই করা হয়েছে, এক্সটার্নাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক। এক্সটার্নাল ওয়ার্কটা কত ছিল, মেশিনের হর্স পাওয়ার ছিল এইচপি, সেটার থেকে এক্সটার্নাল ওয়ার্ক ডান বের করা হয়েছে তোমার এটা। ঠিক আছে, আর সরি এই যে বাঁয়েরটা, এই যে 745 ইন্টু এইচপি এটা, আর ওটা ঘুরতে গিয়ে কত কাজ করছে, টোটাল ডিস্টেন্স কিন্তু তার উপরে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে ঘুরতে গিয়ে এই পরিমাণ কাজ হয়েছে। দুইটাকে তুমি ইন্টারনাল আর এক্সটার্নাল যদি ইকুয়েট করে দাও, তাহলে এখান থেকে তুমি এই ইকুয়েশনটা অ্যারাইভ করলা। তার মধ্যে একটা, দুইটা, তিনটা জিনিস অজানা আছে, এই তিনটা অজানা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে আমি থার্ডটা বের করতে পারবো। এখন তোমার কাজের ইউনিট গুলো এক এক রকম হইতে পারে। ঠিক আছে, সো হর্স পাওয়ারে যদি তুমি এক্সপ্রেস না করতা, হর্স পাওয়ারে এক্সপ্রেস না করে যদি কিলোওয়াটে এক্সপ্রেস করতা, তাহলে তোমার 119 না হয়ে ক্যালকুলেট করে দেখো, 119 না হয়ে সেটা 159 হয় যদি আমি মেশিনের কাজ করার ক্ষমতাকে হর্স পাওয়ারে এক্সপ্রেস না করে কিলোওয়াটে এক্সপ্রেস করি। ঠিক আছে, জাস্ট ইউনিটটা কনভার্ট করে নিলে হবে। নিউটন মিটার পার সেকেন্ড থেকে তুমি যদি কিলোওয়াটে যাও, তাহলে দেখবা যে এইখানে ইকুয়েশনটা রিরাইট করলে এটা আসে এটা। ঠিক আছে, অন টপ অফ দ্যাট আমি বলতে পারি যে ঠিক আছে, আমার এইরকমও না, আমি আসলে বলতে চাই যে আমারটা ওই কিলোওয়াট বা নিউটন মিটার পার সেকেন্ড এটাতে বলবো না, আমি হর্স পাওয়ারে বলতে চাই 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। ঠিক আছে, 550 ফিট পাউন্ড পার সেকেন্ড বলতে চাই, এবং বলতে চাই যে রোটেশন ইন মিনিট। একটু আগে আমরা যেটা বলছিলাম যে প্রতি সেকেন্ডে এফ বার ঘুরে, এখানে আমরা বলছিলাম কি এই আগের জাস্ট এই ডিরাইভেশনটাতে আমরা বলছিলাম প্রতি সেকেন্ডে সে এফ বার ঘুরে, রোটেটিং ফ্রিকোয়েন্সি এফ। ঠিক আছে, রোটেটিং ফ্রিকোয়েন্সি এফ মানে হলো প্রতি সেকেন্ডে এফ বার ঘুরে, এটা বলছিলাম। এবং সেটার থেকে বলছিলাম যে তাহলে একবার ঘুরলে 2π রেডিয়ান ঘুরে, এফ বার ঘুরলে 2πf রেডিয়ান ঘুরে, তাইলে 2πf রেডিয়ান পার সেকেন্ড ঘুরে, এটা আমরা বলছিলাম। এখন বলতে পারো যে না, আমার ইউনিটও আমি এরকম রাখতে চাই না, আমি রোটেশনও এইভাবে বলতে চাই না। ফাইন, আমরা যেটা বলতে পারি যে হর্স পাওয়ারে 550 ফিট পাউন্ড পার সেকেন্ড, আবার বলতে পারি রোটেশনটা পার মিনিটে। সো রোটেশন পার মিনিটে বললে তখন আমি তো আর এফ বলতে পারবো না, কারণ সবই যদি এফ বলি সেই ক্ষেত্রে ইট উইল ক্রিয়েট কনফিউশন। তাহলে আমরা বলি যে এন আরপিএম, রোটেশন পার মিনিট, এন আরপিএম এ একটা শ্যাফট রোটেট করে। ঠিক আছে, তাইলে সেই ক্ষেত্রে তোমার এখন মিনিটে চলে যাচ্ছ আর কি। তাহলে মিনিটে চলে গেলে 1 সেকেন্ডে হইলো 550 ফিট পাউন্ড, তাইলে তোমার 1 মিনিটে কত ইঞ্চ পাউন্ড সেটাতে আসো। তাহলে ফিট সেটাকে 12 দিয়ে গুণ করো, এটা হলো তোমার তাহলে ইঞ্চি। তাহলে ফিটটারে আমরা কনভার্ট করলাম, আর এটা ছিল পার সেকেন্ড, সেটাকে যদি 60 দিয়ে গুণ করো তাহলে পার মিনিটে আসলো। বুঝা গেছে কনভার্সনটা কি করা হয়েছে। 1 হর্স পাওয়ার হলো তোমার, প্রথম কথা ছিল 1 হর্স পাওয়ার হলো 550 ফিট পাউন্ড পার মিনিট। তাহলে ইকুইভ্যালেন্ট কি, 550 ইন্টু 12 ইঞ্চ পাউন্ড পার মিনিট, সরি পার সেকেন্ড, 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এটার ইকুইভ্যালেন্ট কি, 550 ইন্টু 12 ফিট ইঞ্চ পাউন্ড পার সেকেন্ড। তাহলে সেটাকে যদি আবার 60 দিয়ে গুণ করি, 60 সেকেন্ডে নিয়ে যাই, তখন আসবে কি, তখন চলে আসবে ইঞ্চ পাউন্ড পার মিনিট।
ঠিক আছে। সো এগুলা একটু তাকাইলেই বুঝবা যে কিভাবে কোনটা থেকে কোনটায় বদল করা আছে। তাহলে আসলে 1 হর্স পাওয়ারে আমরা এটাও বলতে পারবো আর কি, ঠিক আছে, এত ইঞ্চ পাউন্ড পার মিনিটে বলতে পারবো। তাহলে এখন সেই আর যদি সে এন আরপিএম এ রোটেট করে তাহলে ইকুয়েট করে দাও সেই আবার একই জিনিস বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো যে তোমার ওয়ার্ক ডান ইকুয়েট করে দাও, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান যদি তুমি ইকুয়েট করে দাও তাহলে যেটা পাওয়া যাবে এইরকম সাইড ট্রান্সফারের পরে পাওয়া যাবে হলো যে 63,000 এইচপি বাই এন, যেখানে ইউনিটটা হবে ইঞ্চ পাউন্ড, টর্কের ইউনিট হবে ইঞ্চ পাউন্ড। তাহলে আমরা দেখলাম যে আসলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে আমরা 3 রকম ইউনিটে কাজ করতে পারি। আমরা চাইলে নিউটন মিটার অ্যান্ড হর্স পাওয়ারে কাজ করতে পারি, আমরা চাইলে নিউটন মিটার অ্যান্ড মেশিনের জন্য কিলোওয়াট ইউজ করতে পারি, অথবা আমরা এখানে হর্স পাওয়ার বলতে পারি আর এখানে ইঞ্চ পাউন্ড বলতে পারি। তাহলে সেট অফ ইকুয়েশন যেটা আমাদের এখানে ইউজ করব আমরা পরবর্তীতে সেটা হলো 3টা। যখন যেটা দরকার হয় সেটা আমরা ইউজ করব, প্রশ্নের মধ্যে কি ডেটা দেওয়া আছে সেটা দেখে ইউজ করব। যদি কিলোওয়াট থেকে আমরা দেখেই বুঝে ফেলবো আমাদের এই ইকুয়েশনটা লাগে। যদি তোমার ইঞ্চ পাউন্ডে প্রশ্নটা চলে আসে তখন আমরা বুঝবো যে এটাতে ইউজ করতে হবে। যদি তোমার মানে হর্স পাওয়ার এবং ইঞ্চ পাউন্ড এইসব ইউনিট যদি থাকে তখন এটা, বাট হর্স পাওয়ার অ্যান্ড নিউটন মিটার রিলেটেড বা মিলিমিটারে যদি ডাইমেনশন দেওয়া থাকে তখন এটা কাজে দেখে আমাদের ইউজ করতে হবে। এবং এটা বসে বসে পরীক্ষার হলে ডিরাইভ করা যাইতেই পারে, আমার যদি দরকার হয় আমি জানি এটা আমি করতে পারবো, বাট মুখস্থ রাখা ভালো। আই উড সাজেস্ট যে এগুলি 3টা ইকুয়েশন আছে এগুলি মুখস্থ করে ফেলাই ভালো। ডেফিনেটলি ওয়ান ক্যান ডিরাইভ, বাট পরীক্ষার সময় এগুলি করতে সময় নষ্ট হয় আর কি, ঠিক আছে। কাজেই এগুলি মনে রাখাই, মেমোরাইজ করে ফেলাটা ভালো আর কি। সো এটা যদি আমরা 2টা অঙ্ক দেখি, এক্সাম্পল 4 and 5, যেটা তোমার এই আইদার অফ দিস 3 ইকুয়েশনস ইউজ করবে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নে যাই, প্রশ্নে কি বলছে সেটা দেখি। সিলেক্ট এ সলিড শ্যাফট, তার মানে তোমার ওই টিউবুলারের ফর্মুলা দরকার না, একবারে পাই ডি টু দি পাওয়ার 4/32 অথবা পাই সি টু দি পাওয়ার 4/32 ইকুয়েশনে তুমি যাবা। তাহলে সিলেক্ট এ সলিড শ্যাফট ফর 10 হর্স পাওয়ার, তাহলে হর্স পাওয়ার বলা মাত্র বাকি জায়গা দেখার আগেই আমি ডিসাইড করে ফেললাম আমার আইদার এই যে ইকুয়েশন নাম্বার 7 অথবা ইকুয়েশন নাম্বার 9 আসবে। সো এটা আমরা বুঝে গেলাম হর্স পাওয়ার দেখা মাত্র। তারপরে কি বলা হয়েছে, ম্যাক্সিমাম স্ট্রেস লিমিটেড টু 55 এমপিএ। এমপিএ মানে কি, এমপিএ হলো নিউটন মেগা প্যাসকেল বা নিউটন পার স্কোয়ার মিলিমিটার। তার মানে আমি বুঝে ফেললাম এখন আর ইঞ্চ পাউন্ডে আমি নাই, আমার এই নিউটন মিটার রিলেটেড যে ইকুয়েশনটা সেটার থেকে আসতে হবে। তার মানে আমার রিকোয়ার্ড ইকুয়েশন কোনটা, আমার রিকোয়ার্ড ইকুয়েশন আমি বুঝে ফেললাম যে প্রশ্ন দেখে আর কি, যে প্রশ্নে দেখো একটা ডেটা ছিল হর্স পাওয়ার আর একটা ডেটা ছিল এইটা, ঠিক আছে। তাইলে আমি এটার থেকে দেখলাম হর্স পাওয়ার কোথায় এক্সিস্ট করে, এখানে আছে আর এখানে আছে। দেন এমপিএ মানে হইলো তোমার কি, নিউটন পার স্কোয়ার মিলিমিটার, ঠিক আছে। নিউটন পার স্কোয়ার মিলিমিটার যেহেতু, তাহলে তোমার কি করতে হবে, তোমার নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট এটা এমপিএ, ঠিক আছে। তাহলে এমপিএ যেহেতু নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট, আমরা বুঝে ফেললাম আমার এই জায়গাটা থেকে জিনিসটা আসছে। তার মানে এই ইকুয়েশনটা আমি চাই। ওকে, এই ইকুয়েশন যদি আমি চাই সেই ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা নিয়েই আসি, এই যে 119 এইচপি বাই এফ, এই যে 119 এইচপি বাই এফ। তাহলে ওই শীট আমাদের আর দরকার নেই, আমরা আমাদের এই শীটে কনসেন্ট্রেট করি। তাহলে এইচপির ভ্যালু দেওয়া আছে, বসায় 10, আর দেখো বলা আছে কি অপারেটিং এট 30 হার্টজ। 30 হার্টজ মানেটা কি, 30 সাইকেল পার সেকেন্ড, বা এফ এর ভ্যালু হলো 30। তোমার যদি বলতো at 30 আরপিএম, তখন হয়তো তোমার n is equal to 30 আরপিএম, রোটেশন পার মিনিট, ঠিক আছে। ওখানে হলো রোটেশন পার মিনিট, আর হার্টস মানে হলো কি তোমার সাইকেল পার সেকেন্ড বা রোটেশন পার সেকেন্ড আর কি। তাহলে বলা আছে কি 30 হার্টস ফ্রিকোয়েন্সিতে সে অপারেট করবে, তাহলে 30 সাইকেল পার সেকেন্ড, তার মানে হলো এফ এর ভ্যালু 30 আমাদের ইউজ করতে হবে। ফাইন, সেটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের এখানে এইচপি দেওয়া আছে, সেটা আমরা নিয়ে আসলাম, আমাদের এফ এর ভ্যালুও দেওয়া আছে, সেটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে বসায় দাও, তুমি যেটা পেয়ে গেলা 39.7 নিউটন মিটার। যেই মেশিনটার থেকে টর্কটা আসবে এই শ্যাফটের উপরে, সেই টর্কটার ভ্যালু হবে বা মেশিনটা যে টর্ক ডেভেলপ করবে সেটা হলো 39.7 নিউটন পার মিটার। এতটুকু আমরা জেনে গেলাম।
স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে জানার পরে চাইছে কি সেটাতে যাই। দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইজ লিমিটেড টু 55 MPa। সিলেক্ট এ সলিড শ্যাফট। সিলেক্ট এ সলিড শ্যাফট কথাটার মানে কি? সিলেক্ট এ সলিড শ্যাফট কথাটার মানে হলো যে তার রেডিয়াস অর ডায়ামিটার হোয়াট এভার ইউজে একই জিনিস ইন্ডিকেট করে যে শ্যাফটের সাইজটা কত লাগবে, সেটাই আসলে আমার কাছে জানতে চাইছে। তাহলে এখন আমি করবো কি, টাউম্যাক্স ইজ ইকুয়াল টু কি, টিসি ওভার আইপি একটা আমার ফর্মুলা জানা আছে, আমি সেটাতে চলে যাবো। ঠিক আছে, তাইলে বইয়ের মতো করতে হবে আমার এমন কোনো কথা নাই। ঠিক আছে, আমরা যেটা করব আমাদের মতো করব। আমরা ফর্মুলা শিখে এসেছি কি, আমরা ফর্মুলা শিখে এসেছি টাউম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি, যেখানে টি এর ভ্যালুটা আমরা জানি, সিটা আমরা বের করতে চাই, আর আইপি ইজ ইকুয়াল টু কি, আইপি আমরা জানি পাই সি টু দি পাওয়ার 4/2। তাইলে এখন ওই ইকুয়েশনে যদি বসায় দাও, কাটাকাটি গিয়ে বইয়ের মতো ইভেন্চুয়ালি আসবে সি কিউব থাকবে। ঠিক আছে, তাহলে তোমার টাউম্যাক্স জানা আছে 55 MPa বা 55 কি নিউটন পার স্কোয়ার মিলিমিটার। টর্কের ভ্যালু জানা আছে 39.7। এবার খেয়াল করতে হবে এটা আছে মিটারে, কাজেই তুমি যখন খাতায় লিখবা বা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবা, টর্কটাকে কিসে নিয়ে যেতে হবে, নিউটন মিলিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে নিউটন মিলিমিটারে যদি তুমি টর্কটা নিয়ে যাও, তার মানে তোমার 39.7 ইন্টু 10⁻³ ইউজ করতে হবে। এখন বসায় দাও, সি এর ভ্যালু এই ইকুয়েশনের থেকে সরাসরি বাইরে হয়ে আসবে এবং সেটার মান হবে সি ইজ ইকুয়াল টু 7.72 mm বা ডি ইজ ইকুয়াল টু 15.4 mm। 15.4 mm তো আসলে সিলেক্ট করা যায় না, সো মেবি 15.5 or 16 ইজ মোর প্রেফারেবল আর কি, করা যাবে। আপারে না লোয়ারে যাবে সেটা তুমি নিজেই বুঝতে পারো। ডায়ামিটার যদি বাড়ায় দাও সামান্য, তাহলে কি হবে, স্ট্রেসটা একটু কম হবে, আর ডায়ামিটারটা যদি সামান্য একটু কমায় দাও তাহলে স্ট্রেসটা একটু, তাহলে যেটা আমরা বলতেছিলাম যে এখান থেকে আমরা শ্যাফট সিলেক্ট করতে পারলাম। এখন ক্ষুদ্র একটু কথা আসে যে একটু বেশি কমের কথা যেহেতু বললামই যে 15 কে 16 করে দিয়েছে, তাইলে আমাদের এটাও একটু দেখা দরকার যে আসলে রেডিয়াসের ইফেক্টটা কি, আমরা ইচ্ছা মতো কি বেশি দিতে পারি কি পারি না, বা কম বেশি দেওয়াতে আমাদের লাভ ক্ষতি কি হয়, এটাও একটু বোঝা দরকার আর কি। যে ওকে 15.5 আর 16 মেবি ভেরি ক্লোজ, এটাতে ইফেক্ট নেই, কিন্তু আমরা যদি খুব একটা গ্রস একটা ডাইমেনশনের পার্থক্য থেকে স্টাডি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি ঘটে। তো পরের অঙ্ক যেটা তোমার এক্সাম্পল 5 এর সেটা দেখানো আছে যে সিলেক্ট সলিড শ্যাফট টু ট্রান্সমিট 150 কিলোওয়াট ইচ উইদাউটিং স্ট্রেস এক্সিডিং স্ট্রেস 70 MPa। আগের অঙ্কটার মতোই কাছাকাছি, যে 150 কিলোওয়াট সে ট্রান্সমিট করবে পাওয়ার একটা শ্যাফট দিয়ে, এবং স্ট্রেস এক্সিড করতে পারবে না কত, 70 MPa। আগের অঙ্কটাতে ছিল দেখো অলমোস্ট সেম অঙ্ক এটা। ঠিক আছে, আগের অঙ্কটাতে ছিল কি 10 হর্স পাওয়ার এবং 55 এরিয়া, বলা হয়েছে কি 150 কিলোওয়াট, এই কাউর মাইক আছে অফ করো, 70 MPa। বাট আগে বলা ছিল কি 30 হার্টস বলা ছিল, আর এখন বলা আছে যে 0.3 হার্টস আর 300 হার্টস, তার মানে দুই রকম স্পিডে অপারেট করার কথা বলা আছে, সেটার জন্য শ্যাফট সিলেক্ট করতে। তাহলে একই অঙ্ক, খালি একবার বলা হয়েছিল একটা গিভেন ফ্রিকোয়েন্সি, এখন দুইটা গিভেন ফ্রিকোয়েন্সি আছে, আদার স্টাইল সেম। কাজেই এখানে যেভাবে আমরা সি বাইর করছি আগের অঙ্কে 4-এ, সেই একইভাবে আমাদের সি বাইর করতে হবে। পার্থক্যটা কি, পার্থক্য এখন হলো কিলোওয়াট আর এমপিএ, মানে নিউটন মিটার জাতীয় জিনিস। তাহলে ইকুয়েশন দেখতেই পাইতেছ যে এখানে প্রথম যেটা আছে সেটা আমার কাজে হইতেছে না, ওখানে যেহেতু হর্স পাওয়ার বসে আছে, এখানে যেহেতু হর্স পাওয়ার বসে আছে এটা লাগবে না। কিলোওয়াট এন্ড নিউটন মিটার, এটা আমি মিলিমিটারে নিতে পারবো, কাজেই এই ইকুয়েশনটা আমার লাগবে। তাহলে আমরা একটু বুঝে গেলাম যে আমার 159 kW/F যেটা, এই ইকুয়েশনটা লাগবে। তাইলে একইভাবে আমরা সলভ করবো, একদম হুবহু আগের অঙ্কেরটা সলিউশন এখানেই আসবে। বসায় দাও ভ্যালুগুলা, তোমার ইকুয়েশনের মধ্যে বসাও, টর্কের ভ্যালুগুলা বাইর করো। তাহলে তুমি দেখতে পাইতেছো যে প্রথম কেসের জন্য, মানে সোজা কথা হলো যে ইকুয়েশনের মধ্যে বসাও মানে হলো যে এই ইকুয়েশনটাতে বসাও, T = 159 kW/F। তাইলে তোমার 150 kW দিয়েই দিছে, তাহলে প্রথমটার জন্য F হলো 0.3 আর দ্বিতীয়টার জন্য F হলো 300। তাহলে তুমি T1 আর T2 বাইর করলা, একটাতে পাওয়া গেল 79,500 আর একটাতে পাওয়া গেল তোমার 79.5। তাহলে দুই রকম টর্ক লাগে দেখা যাচ্ছে এটার জন্য। ঠিক আছে, এখন তুমি এক্স্যাক্টলি আবার সেম ইকুয়েশনটা ইউজ করো,
টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার আইপি, সেটা যদি ইউজ করো এবং টাউ ম্যাক্স এর ভ্যালু বসাবা কত 70 এমপিএ। বসানোর সময় আমরা খেয়াল রাখবো যে আমরা ইউনিট গুলা কনসিস্টেন্ট রাখবো। ইউনিট কনসিস্টেন্ট রাখার মানে কি, একবার মিটার আর উপরে মিটার নিচে মিলিমিটার এরকম যাতে না হয়, সব মিলিমিটারে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে বসানোর সময় সেটা যদি আমরা কনসিস্টেন্ট করে বসাই তাহলে দেখবা যে ইভেনচুয়ালি আসে কি। প্রথমটা এই আগের অঙ্কটাই রিপিট করবো আর কি, সেজন্য আমি আর অত ডিটেলে বলছি না। আগের অঙ্কটার মতোই সি বাইর করবো বা ডি বাইর করবো। তাহলে প্রথমটার জন্য ডি পাওয়া যাবে দেখবা 180 mm, দ্বিতীয়টার জন্য ডি পাওয়া যায় 18 mm। তার মানে দ্বিতীয় শ্যাফটের চেয়ে 10 গুণ ডায়ামিটার লাগে প্রথম শ্যাফটে। তাহলে দুইটা শ্যাফটের পার্থক্য কি ফেলে আসে। ঠিক আছে, তাহলে পার্থক্য যদি দেখো এখন নতুন করে আবার, যে দুইটাই 150 কিলোওয়াট ট্রান্সমিট করে, আবার দুইটাতেই এমন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেগুলার ক্যাপাসিটি শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম নিতে পারবে 70 এমপিএ। ঠিক আছে, তাহলে 70 এমপিএ আমি দিতে পারি এবং একই টর্ক আমি শিফট করতে পারি। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো তোমার প্রথমটা 0.3 হার্টজ মানে 0.3 রোটেশন পার সেকেন্ড, আর দ্বিতীয়টা হলো 300 রোটেশন পার সেকেন্ড। এবং প্রথমটাতে লাগে 180 mm ডায়ামিটার আর দ্বিতীয়টাতে লাগে 18 mm ডায়ামিটার। তাহলে আমরা বুঝতে পারলাম একটা মেশিন যদি খুব হাই স্পিডে ঘুরে একটা গিভেন টর্ক ট্রান্সমিট করতে পারবো একটা গিভেন ম্যাটেরিয়াল দিয়ে। ঠিক আছে, যখন আমার ডায়ামিটার অনেক কম লাগবে, সেই একই ম্যাটেরিয়াল একই মেশিনের সাথে যদি অ্যাটাচ করি, কিন্তু সে যদি স্লো ঘুরে ডায়ামিটারটা অনেক বেশি লাগবে। একটুকু আমরা বুঝতে পারলাম যে ফাস্ট রোটেটিং মেশিনে ডায়ামিটার কম লাগতেছে ফর সেম প্যারামিটার, মানে একই পরিমাণ পাওয়ার ট্রান্সমিশন এবং একই ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে ফাস্ট রোটেটিং মেশিনে ডায়ামিটার কম লাগতেছে, খুব স্লো রোটেটিং মেশিনে ডায়ামিটার বেশি লাগতেছে। তার মানে এটা দাঁড়াইলো কি শেষ পর্যন্ত? তার মানে যেটা দাঁড়াইলো, আসলে আমি যদি ফাস্টলি অপারেটিং মেশিন ইউজ করি, ডায়ামিটার কম লাগার মানে কি, ডাইমেনশন ছোট হয়ে আসবে। যেই মুহূর্তে তোমার ডায়ামিটার কম লাগবে তার লেন্থও কম লাগবে। সো তোমার 1 মিটার ডায়ামিটারের একটা শ্যাফট যদি বানাইতে চাও, ডেফিনেটলি তার লেন্থ আর হাফ মিটার হবে না। ওয়ারাস তুমি যদি 18 mm ডায়ামিটারের একটা শ্যাফট বানাও, মেবি তার কাজ আরো ছোট লেন্থে 50-60 mm এও হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা কি হবে, ফাস্ট অপারেটিং মেশিন যদি হয় তার সাইজ ছোট হয়ে আসবে, তার ওজন ছোট হয়ে যাবে, ম্যাটেরিয়াল কনজাম্পশন হবে এবং ইট উইল বিকাম ইকোনমিক ফ্রম প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ অ্যান্ড পরবর্তীতে অপারেটিং পয়েন্ট অফ ভিউ। তাহলে এটা হচ্ছে আমাদের সেই জিনিসটা, যে তোমার চয়েস কি, ফাস্ট মেশিন চাও না স্লো মেশিন চাও। এরপরে যেটা আছে সেটা হলো তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন। স্ট্রেস কনসেন্ট্রেশন আমরা আগেও দেখছিলাম যে আসলে যখনই একটা মেম্বারের সাইজ চেঞ্জ হয়, অ্যাঙ্গেল চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয়, তখনই স্ট্রেস ভ্যালু হঠাৎ করে বেড়ে যায়। এখানে দেখো তোমার একটা শ্যাফট আছে যার তোমার এইদিকে ডায়ামিটার ডি, স্মল ডি, আর এদিকে ডায়ামিটার ক্যাপিটাল ডি। তাহলে তুমি এখান থেকে একবার টিসি ওভার আইপি করে স্ট্রেসটা বের করতে পারো, এখান থেকে একবার টিসি ওভার আইপি করে স্ট্রেসটা বের করতে পারো। ঠিক আছে, এখন এই জায়গাটায় কি ঘটবে সেটা কিন্তু আমরা এর ভ্যারিয়েবল ক্রস সেকশনের জন্য আপাতত বাইর করতে পারি না। ঠিক আছে, তাহলে তুমি হয়তো বের করলা, যাই হোক ক্যালকুলেট করে বের করার পরে এই জায়গার ভ্যালু কেমনে বাইর করবা সেটার জন্য একটা চার্ট দেওয়া। এই চার্ট আমরা ডিরাইভেশনে যাব না। ঠিক আছে, এটার পিছনে আসলে বিশাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস আছে, সেটা এই ক্লাসের স্কোপ অফ দ্য ওয়ার্কের মধ্যে পড়ে না। ঠিক আছে, সেই জন্য আমরা যেটা করব, আমরা যে এই ডাইমেনশন গুলা রিড করবো, যে এটার ডায়ামিটার কত এবং এটার ডায়ামিটার কত। ডাইমেনশন রিড করার পরে আমরা সরাসরি এই রেডিয়াস বাই স্মলার শ্যাফটের রেডিয়াস সেটা বাইর করব। তাহলে সেটা হবে r/d/2। তার মানে এখানে যেই রেডিয়াসে সে মূল শ্যাফটের ডায়ামিটার চেঞ্জ করছে, এগুলা কিন্তু শ্যাফটের ডায়ামিটার না, বুঝতেই পারতেছো। তোমার এই কার্ভের রেডিয়াস, যেই তোমার ইনক্রিজ করছে যে ডায়ামিটার, সেই কার্ভের রেডিয়াস। তাহলে সেই রেডিয়াস বাই স্মলার শ্যাফটের রেডিয়াস r/d/2, এই সংখ্যাটা আমরা বের করে ফেলবো। এই গ্রাফের মধ্যে কোথায় পড়ে দেখবো। ফর এক্সাম্পল তুমি হয়তো দেখলা যে
তুমি হয়তো দেখলা যে তোমার এই জায়গায় এসে পড়ছে। এখন এই জায়গায় এসে পড়লেই তো কাজ শেষ হইলো না, আরেকটা জিনিস লাগবে যে তোমার বড়টা এবং ছোটটার রেশিয়ার কত সেটাও তুমি বাইর করলা, তারপরে বাইর করে এখানে এসে পড়লা, ঠিক আছে? বা প্রথমে আপাতত ধরো যে এখানে এসে পড়লা, কার্ভের উপরে এসে পড়ছো মনে করো। কার্ভের উপরে এসে পড়লে তোমার কাজ যেটা, তুমি চাও কে ভ্যালুটা কত সেটা জানতে। সো এখান থেকে তুমি স্ট্রেট বাঁয়ে এটার উপরে চলে যাবা, এই ভ্যালুটা রিড করবা। রিড করে কে ভ্যালু পাওয়া গেলে তুমি যেটা করতে হবে এরপরে সেটা হলো এটার জন্য স্ট্রেস টিসি ওভার আইপি ইউজ করে বের করবা। টিসি ওভার আইপি যত হয় সেটা দেখো, টিসি ওভার আইপি থেকে যেটা আসলো সেটার থেকে তুমি টিসি ওভার আইপি করলা, ঠিক আছে? আইপি করার পরে এইখান থেকে যে কেটা তুমি রিড করলা সেই কে দিয়ে গুণ করে দিবা এটা। তাহলে স্মলার শ্যাফটের জন্য তুমি টিসি ওভার আইপি করবা, এই চার্টের থেকে কে ভ্যালু বাইর করবা, সেটা দেখতেই পাইতেছো একের চেয়ে বেশি, এগুলা সেই ভ্যালুটা দিয়ে ম্যাগনিফাই করে দিবা। দেন তুমি পেয়ে গেলা যে তোমার কনসেন্ট্রেশন হওয়ার ফলে স্ট্রেসের ভ্যালু কত হবে। তাহলে এটা হবে তোমার রিয়েল টাও যেটা আর কি ওই জায়গায়, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার টাও, তুমি পেয়ে গেলা। এখন কথা হইতে পারে যে ফাইন, আমি আসলে এই কার্ভের উপরে পড়বো এমন কোনো তো কথা নেই, কার্ভের উপরে নাও পড়তে পারি। আমি এসে হয়তো আমার যেই সে ক্যাপিটাল ডি বাই স্মল ডি এরকম কোনো এক জায়গায় এসে পড়ছি, তাইলে কি হবে? ঠিক আছে, এই জায়গায় এসে পড়ার মানে কি? এই জায়গায় এসে পড়ার মানে এই কার্ভগুলো দেখো, এই একটার সাথে আরেকটা এইভাবে আছে, ঠিক আছে? তুমি একটা ভ্যালু বাইর করছো ডি বাই ডি এর, সেই ডি বাই ডি হয়তো তোমার 2ও হয় নাই, 1.2ও হয় নাই, 1.09ও হয় নাই, সে মনে করো হয়েছে 1.1। তাহলে তোমার যেটা করতে হবে সেই ক্ষেত্রে 1.1 হয়ে গেলে তোমার কাজ যেটা আসবে সেই ক্ষেত্রে তুমি যেই জায়গায় আসলা এই দুইটার মাঝে ইন্টারপোলেট করতে হবে, ঠিক আছে? এই দুইটার মাঝে ইন্টারপোলেট করতে হবে 1.2 এবং 0.09 জন্য ইন্টারপোলেট করে যেই জায়গায় পড়বা তুমি এই ডিস্টেন্স থেকে সেটাতে যাবা। সে ফর এক্সাম্পল আমরা এইভাবে উঠা শুরু করছি, এই জায়গায় এসে শেষ হয়ে গেছি। এখন তোমার যেটা করতে হবে এই দুইটার মাঝে ইন্টারপোলেট করতে হবে, ঠিক আছে? দিস 1.2 এবং 1.09 সেটার জন্য তোমার বের করে আনতে হবে এই ভ্যালুটা, ঠিক আছে? তো এই হলো তোমার কে ভ্যালু বের করা আর কি। কে ভ্যালু বের করে এখন তুমি চলে যাবা এই স্মলার শ্যাফটের স্ট্রেসে এবং সেটার থেকে তুমি গুণ করবা এই কে দিয়ে গুণ করার পরে তুমি ভ্যালুটা পেয়ে যাবা যে কত হবে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়ে। সো এটা খুব একটা আর এখানে দেখানোর কিছু নাই, কাজে আমরা এটা নিয়ে আর বেশি কথা বলারও অবকাশ নেই। এই বইতে স্ট্রেস কনসেন্ট্রেশন অঙ্ক সম্ভবত করে দেওয়া নাই, যেটা করো যে বিয়ার এন্ড জনস্টন বা অন্যান্য বইতে যেগুলি স্ট্রেস কনসেন্ট্রেশনের অঙ্ক করা আছে সেটা দেখে নিও, তাইলেই হবে আর কি। বেসিক্যালি তোমার এই চার্ট থেকে কে ভ্যালু বের করা এন্ড দেন এইটা যেটা ছোট শ্যাফট এটার টিসি ওভার আইপি বের করে এটাকে গুণ করা আর কি। সো এটা খুব একটা মানে বলার মতো কোনো ইস্যু নেই। আগামীকাল আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ টুইস্টের ফর্মুলা ডিরাইভেশনে যাব এবং একটা শ্যাফট কতটা রোটেট করলো সেটার উপরে অঙ্ক, কিছু থিওরির পরে কিছু অঙ্ক দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা যেটা করবা এই সেটা হলো যে এই আজকের ক্লাস নোট আপলোড করার পরে সেটা দেখবা, দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো রেডি রাখবা এবং আগামী জিজ্ঞেস করবা।